ক্রিকেটে জিম্বাবুয়ে যে কত শক্তিশালী দল তা কিন্তু আপনি বাংলাদেশে খেলা না থাকলে বুঝতে পারবেন না। বাংলাদেশকে তারা টেস্টে হারাইলো, ওয়ানডে সিরিজে হারাইলো, এমনকি টি-20 সিরিজের প্রথম ম্যাচে যেখানে এক পর্যায়ে 21 বলে 41 রান লাগে, ওই খেলায় জিম্বাবুয়ে 32 রানের ব্যবধানে বাংলাদেশকে হারাতে সমর্থ হয়েছে, এমনকি আমরা সাকসেসফুলি হারতে পারছি। এখন আপনি বলেন যে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ছিল নাকি বোলিং ব্যর্থতা ছিল নাকি টিম সিলেকশনের মাঝখানে ভুল ছিল? এখন বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে কি করলে জিততে পারবে, আমাদের দলে কোন ধরনের পরিবর্তন করলে আমরা বলতে পারবো যে পরের ম্যাচে আমরা জিততে পারবো? ব্যাটিংয়ে কোন ধরনের পরিবর্তন আনবেন, বোলিংয়ে কোন ধরনের পরিবর্তন আনবেন, এমনকি ইন্টেন্টের মাঝখানে কোন ধরনের পরিবর্তন আনা দরকার? আপনি যদি একটু প্রথম ম্যাচের দিকে একটু তাকান, আমি বলতে চাই আমাদের টিম সিলেকশনের মাঝখানে ভুল ছিল। আমরা কেন সাইফুদ্দিনকে খেলালাম? আমরা সাইফুদ্দিনকে খেলাচ্ছি তিনি যেন একটু ভালো ব্যাটিং করতে পারেন 8 নম্বর পজিশনে, কিন্তু মাত্র 4 বলে 1 রান করে তিনি আউট হয়ে গেছেন। যেখানে 4 ওভারে তিনি 35 রান দিচ্ছেন, আমরা যদি শরীফুলকে খেলাইতাম তিনি কি 4 ওভারে 35 রান দিতেন? যেখানে সকল পেস বোলাররা ভালো বোলিং করতে পারতেছে বাংলাদেশের, এমনকি জিম্বাবুয়ের ব্লেসিং মুজরাবানি, এমনকি রিচার্ড নাগাবারা তাদের ক্যাপ্টেন দুর্দান্ত বোলিং করতে পারছেন, এমনকি বাংলাদেশের তাসকিন, এমনকি নাহিদ রানা ভালো বোলিং করতে পারছেন। ওই জায়গায় যদি আমরা প্রিমিয়াম বোলার হিসেবে যদি শরীফুল ইসলামকে খেলাতাম তাহলে কিন্তু নিশ্চয়ই তিনি ভালো বোলিং করতে পারতেন। যখনই আমরা কম্প্রোমাইজ করতে গেলাম তখন কিন্তু আমরা নাকচুবানি খাচ্ছি। আপনি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু স্পিনের মাঝখানে ভুল করছি। আমরা কাকে খেলালাম? আমরা রিশাদকে বেঞ্চে বসে রাখছি, যেখানে পরীক্ষিত ভালো বোলার। টি-20তে আমরা নাসুমকে খেলালাম, যে নাসুম পাওয়ার প্লে থেকে মার খেয়ে যাচ্ছেন। কারণ কি? প্রত্যেকটা বল তিনি শর্ট বল দিতে যাচ্ছেন। ব্যাটসম্যান ইচ্ছা করলে তাকে পুল শট মারতে পারতেছে, তাকে কাট শট মারতে পারতেছে। তার বোলিং দেখে বিরক্ত হয়ে গেছে আমরা, এমনকি অ্যাজ এ ক্যাপ্টেন মনে হচ্ছে তহিদ যদিও বিরক্ত হয়ে গেছে। এই কারণে তাকে লাস্ট ওভার পর্যন্ত দেওয়া হয় নাই, সাইফকে দিয়ে আমরা 1 ওভার করাইছি। ভাই এগুলো কিন্তু মেজর ভুল। আপনি কেন এই ধরনের মিস্টেক করতে যাবেন? যখন আপনি ব্যাটিং প্রসঙ্গে কথা বলতে যাবেন তখন কিন্তু আপনাকে বলতে হচ্ছে কেন তানজিদ একই ধরনের মিস্টেক বারবার করতেছেন। আপনি বুঝতেছেন যে এই বলগুলো বুক বরাবর আসতেছে, আপনি প্রত্যেকটা বলে কিন্তু পুলশট মারার চেষ্টা করতেছেন, এমনকি প্রত্যেকটা ম্যাচে আপনি একটা ইজি ক্যাচ দিয়ে বসে আছেন। সাইফ আপনি জানেন যে আপনার কাছে ফর্ম জিনিসটা একবারে নাই। দু একটা শট আপনার ব্যাটে সুন্দর মতো লাগতেছিল, কিন্তু আপনি একটা বাউন্স বলকে আপনি কাট শট খেলতে গেলেন, আপনার একটা ইনসাইড এজ লেগে গেল, আপনি কিপারের কাছে ক্যাচ দিয়ে বসলেন। ভাই ধরে সই খেলতে হয়। টি-20 মানে যে 4 ছক্কার বন্যা বসে দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি জিম্বাবুয়ের ব্যাটিং খেয়াল করে দেখেন, শুধুমাত্র ব্রায়ান ব্যানেট 40 রান করতে পারছে, অন্য কোনো ব্যাটসম্যানের ওই ধরনের রানই নাই। শ্রীকান্ত রাজা সম্ভবত 12 বলে 20 করতে পারছেন, 13তম বলে আউট হয়ে গেছেন। নিচের দিকে একজন ব্যাটসম্যান একটু টুকটাক রান করতে পারছে, তাও 20-25-এর ঘরে, এর থেকে বেশি না। নাহিদ রানা, এটা অবশ্যই বলতে হচ্ছে যে এখানে কিন্তু বাংলাদেশের টিম সিলেকশনে ভুল আছে, এমনকি যারা টিম পরিচালনা করতেছে তাদের মাঝখানে অবশ্যই ভুল আছে। নাহিদ রানা কখনোই একজন ডেথ বোলার না। তিনি ভালো বোলার সেটা আমি মানি, তিনি বাংলাদেশের প্রিমিয়াম বোলার সেটা আমি মানি, কিন্তু কখনোই তিনি ডেথ বোলার না, যেটা মুস্তাফিজুর রহমান করতে পারেন। আপনি খেয়াল করে দেখেন, যখন নাহিদ রানা বল করতেছিল শুরুর দিকে 2 ওভার 2 বলে 4 রান 2 উইকেট, কিন্তু যখন তিনি 4 ওভার শেষ করলেন 26 রানে 4 উইকেট। কারণটা কি? তিনি লাস্ট ওভারে 18 রান দিয়েছেন। কারণটা কি? প্রেশার তিনি নিতে পারেন না। তিনি যখনই যে বলে উইকেট নেন, কোন ধরনের বলে তিনি উইকেট নেন, তিনি একদম ব্যাটের সামনে বল দেন, যাতে কি হয় বলটা একটু মুভমেন্ট খাইতে পারে, এমনকি পেসের যেন ব্যাটসম্যান পরাস্ত হইতে পারে। কিন্তু যখন আপনি লাস্ট ওভার আপনি করবেন ওই ধরনের কন্ডিশনে এবং ওই ধরনের লেন্থে, ব্যাটসম্যান কিন্তু চড়া হয়ে যাবে, এমনকি গ্যাসে 4টা 4 তিনি খাইছেন। বুঝতে পারতেছেন? খেলা কিন্তু ওইখানে বের হয়ে গেছে। কিন্তু যদি আপনি স্পিন বোলারগুলো দেখেন, নাসুম আহমেদ, আপনি কেন এই ধরনের বোলিং দিচ্ছেন? প্রত্যেকটা বলে আপনি শর্ট বল দিচ্ছেন। স্পিন বলাররা শর্ট বল দেয় আমি তো কখনোই দেখি নাই। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা পুল শট মারতেছে, কাট শট মারতেছে, এমনকি আপনাকে ডাউন দ্য গ্রাউন্ড এসে ছক্কা মারতেছে। কিন্তু যখনই আপনি জিম্বাবুয়ের স্পিন বলাররা দেখবেন, তারাও কিন্তু আপনাদেরকে বল করছে, কিন্তু তারা কিন্তু ফ্লাইটের ডেলিভারি দিচ্ছে, কিন্তু গুড লেন্থে বল দিচ্ছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা পরাস্ত যাচ্ছে টার্নে, আর বাংলাদেশি কোনো স্পিনাররা টার্নে দেখাই পায় না। কারণটা কি? প্রত্যেকটা বল শর্ট বল দিচ্ছে। ভাই তারাও কি মনে করতেছে, শর্ট বল দিব, লেগ সাইডে 2 থেকে 3টা প্লেয়ার দাঁড় করে রাখছি, বড় বাউন্ডারি, তারা পুল শট মারবে। কিন্তু জিম্বাবুয়ের প্লেয়াররা কোনো পুল শট মারাই নেই, যে 2-1টা মারছে একদম ছক্কা হয়েছে। কারণটা কি? ইয়াসির আলী বাংলাদেশের মনে হচ্ছিল অন্যতম সেরা ব্যাটসম্যান, যে ইয়াসির আলীকে নিয়ে আমি পর্যন্ত নিন্দা করছিলাম। কি কারণে? 3 বছর পরে কেন তাকে জাতীয় দলে নেওয়া হয়েছে? মনে হচ্ছিল এটা রাইট কল ছিল, আমি ধন্যবাদ জানাই। গতকালকে তিনি যে একটা 50 করতে পারছেন, তিনি একমাত্র ব্যাটসম্যান মনে হচ্ছিল যদি কোনো কারণে বাংলাদেশ জয় পেতে পারে তার অনিবার্যত মানে শেষ পর্যন্ত তাকে খেলতে হবে। দুর্ভাগ্যবশত তিনি খেলতে পারেনি, বাংলাদেশের একটা পরাজয় লিপিবদ্ধ হয়ে গেছে। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছে তারা কেন রান করতে পারতেছে না? দিনের পর দিন তারা মনে হচ্ছে খেলার জন্য নামে না, তাদের নাম বাংলাদেশ টিমে আছে, বাধ্য হয়ে তার নামে, শুধুমাত্র তাই, কোনো দায়বদ্ধতা নাই। একটা দিনও ভালো খেলতে পারতেছে না, সাইড ভালো খেলতে পারতেছে না,
ইমনের কথা কি বলবেন? ইমন যে একটা পোজ নিয়েছিল, মনে হচ্ছিল ছক্কা মারার পরে এই ধরনের ব্যাটিং পোজ নেয়, কিন্তু এরপরে তিনি নিজেই বুঝতে পারলেন যে বলটা 30 সার্কেলে একটা ইজি ক্যাচ দিয়ে বসে আছেন। কারণটা কি ভাই, এই ধরনের বলে আসলে এই ধরনের শট খেলে না, এটা ট্রু পিচ না। আপনাকে সেটা বুঝতে হবে ভাই, বুঝতে হবে। আমাদের ক্যাপ্টেন একটা ভালো ট্রাই করছিল ছক্কা মারে, কিন্তু বাউন্ডারি সাইজটা অনেক বড় হয় তিনি ছক্কা মারতে পারেন নাই। এটা একটা ব্যাড লাক আউট বলবো, তবে ওই ট্রাইটা ভালো ছিল, তিনি ভালো চেষ্টা করে যাচ্ছিলেন। একটা পার্টনারশিপ কিন্তু তিনি ইয়াসির আলীর সাথে ভালোই করতে পেরেছিলেন। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি, যখন একটা পার্টনারশিপ হয়, যেটা শেখ মেহেদীর সাথে হয়েছিল, ইয়াসির আলী 53 রানের পার্টনারশিপ সম্ভবত, যদি ওই সময় বাংলাদেশে উইকেট না পড়তো তখন কিন্তু বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা কিন্তু জিততে পারতো। আপনি খেয়াল করে দেখেন, শেখ মেহেদী কিন্তু ভালো বোলিং করে নাই, শেখ মেহেদী গতকালকে ভালো বোলিং করে নাই, প্রত্যেকটা বল শর্ট বল। অফব্রেক বলার যদি শর্ট বল দেয়, আর যদি অপর প্রান্তে ব্যাটসম্যান যদি কাট মারে আপনাকে, পুল মারে আপনাকে, ডাউন দ্য গ্রাউন্ড এসে মারে, তাহলে আপনি কোন ধরনের বোলিং করছেন? কোনো বোলিংই করতে পারেন। এখন বাংলাদেশ টিমে কোন ধরনের পরিবর্তন আনা দরকার যদি আমরা দ্বিতীয় ম্যাচে জিততে চাই? আমরা কি নাগাবাড়া বল খেলতে পারবো? ব্লেসিং মোজাবাড়ি বল খেলতে পারবো? আমরা কি ব্রায়ান বেনেটের 4 ছক্কা আটকাইতে পারবো? যে ব্রায়ান বেনেট গতকালকে প্রথম ওভারই তাসকিনকে চড়া হয়ে গেছেন, প্রথম বল থেকে যেন 4 ছক্কা মারতে তিনি মরিয়া হয়েছিলেন ভাই। সিকান্দার রাজার ক্যাপ্টেন্সিতে তারা দুর্দান্ত জয় পাইছে। তবে বাংলাদেশ টিমে কিন্তু অবশ্যই পরিবর্তন দরকার। কোন ধরনের পরিবর্তন দরকার? সাইফুদ্দিনের মতো চলো অলরাউন্ডার আমাদের চলবে না ভাই, তার মতো প্লেয়ার দিয়ে আমরা ম্যাচ জিততে পারবো না। অবশ্যই টি-20তে প্রপার বলার লাগবে, প্রপার ব্যাটসম্যান লাগবে। অলরাউন্ডার হইতে গেলে আপনাকে হার্দিক পান্ডিয়া লাগবে, বেন স্টোকস লাগবে, সাকিব আল হাসান লাগবে। কিন্তু চলো অলরাউন্ডার যে কিনা ব্যাট করতে পারে, যে কিনা বল করতে পারে, কোথায় পারে? প্র্যাকটিসে পারে, খেলার মাঠে পারে না। তাই এই ধরনের প্লেয়ার দিয়ে আসলে চলে না। তাহলে আমাদের কি করা উচিত? অবশ্যই তাকে বসা রেখে আপনি শরীফুলকে খেলান দ্বিতীয় ম্যাচে, তিনি দেখবেন আইসি ভালো বোলিং করতেছে, তখন তাসকিনকে নাইট্রানকে লাস্ট ওভার করা লাগবে না, তিনি লাস্ট ওভারে 18 রান দিবে না, কারণ কি শরীফুল লাস্টের দিকে ভালো বোলিং করতে পারেন। এটা আপনাকে বুঝতে হবে। এখন আমাদের দলে কিন্তু ওই ধরনের ব্যাকআপ প্লেয়ারে নেই। আপনি যদি আমাদের স্কোয়াড খেয়াল করে দেখেন, শুধুমাত্র মোসাদ্দেক বেঞ্চে বসে আছেন। আপনি যদি কোনো কারো পরিবর্তন আনতে চান, শুধুমাত্র মোসাদ্দেককে অ্যাজ এ ব্যাটসম্যান আপনি ঢুকাইতে পারবেন। নূর হাসান সোহান, তিনি গতকালকে যেভাবে আউট হয়েছেন ভাই, তিনি বলটা মারছেন, বলটা মারার পরে বলটা কোথায় গেছে, বলার ঠাপ করে দৌড়ে বসে আছে। কোথায় দৌড়ে বসে আছে? মানে স্ট্যাম্পের একটু বাইরে ধরে আছে। অনেক সময় তিনি আস্তে ধীরে থ্রো করছেন, স্ট্যাম্পে তিনি আউট করে বসে আছেন। ভাই, আপনি যে একটা জাতীয় দলের প্লেয়ার, গুরুত্বপূর্ণ সময় নামছেন, 3 উইকেট আমাদের পড়ে গেছে, আমাদের ক্যাপ্টেন পর্যন্ত আউট হয়ে গেছে, কিন্তু আপনার মাঝখানে কোনো দায়িত্ববোধ নাই। ওডিআই ম্যাচে আপনি কয়েকটা ম্যাচ ভালোই খেলতে পারছেন, টুকটাক ভালোই খেলতে পেরেছেন, আমি অগাধ বিশ্বাস রাখছিলাম যে আপনি ভালোই খেলতে পারবেন। তবে পরের ম্যাচগুলোতে দেখা যায় বাংলাদেশ কোন ধরনের খেলা খেলতে পারে। তবে অবশ্যই কিন্তু আমাদেরকে উপর থেকে রান করতে হবে। যদি কোনো কারণে যদি তানজিদ যদি ভালো খেলতে পারে, সাইফ যদি ভালো খেলতে পারে, তবে সাইফের যে ফর্ম নাই সেটা কিন্তু ওনার বোঝা উচিত। যে আমার ফর্ম নেই, আমার ফর্মটাকে রিগেন করতে হবে, আমাকে পিচে টিকে থাকতে হবে, আমাকে রান করতে হবে। টি-20 ক্রিকেট বলেন বা ক্রিকেট বলেন, একটা পার্টনারশিপের ব্যাপার। ব্যাটিং পার্টনারশিপ লাগে, বোলিং পার্টনারশিপ লাগে। এটা যদি আমরা করতে না পারি, বাংলাদেশ ক্রিকেট টিম সামনে থেকে আগাইতে পারবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন গল্পে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে। বিদায়।